পার ইউনিট এরিয়া যতটা ফোর্স এক্সার্ট করছে, ঠিক আছে, এই যে টোটাল যে এয়ারটা আছে, এই যে টোটাল যে এয়ারটা আছে, এই টোটাল এয়ারটা এই কন্টেনারের ওয়ালের পার ইউনিট এরিয়া সারফেসে যতটা ফোর্স এক্সার্ট করছে, তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা বলতে পারি টোটাল এয়ার প্রেশার। চলো লিখিয়ে দিই, 3.5 প্যাসকেল হবে, ঠিক আছে। আর এই প্রেশার অফ এ হচ্ছে 5/2, মানে 2.5 2.5 প্যাসকেল। অবভিয়াসলি এই রুমালটার সারফেস এরিয়া বেশি, এই রুমালটার সারফেস এরিয়া কম। তাহলে যদি মেঝেতে এক গ্লাস জল তুমি ফেলে দাও বা ধরো অ্যাক্সিডেন্টালি তোমার হাত থেকে বা কারোর হাত থেকে পড়ে গেছে, তাহলে তুমি তাড়াতাড়ি জলটাকে মোছার জন্য, মেঝেটাকে ড্রাই করার জন্য কোন রুমালটা নেবে? অবভিয়াসলি তুমি এই রুমালটা নেবে, এটাকে নেবে না। তার কারণ কি? এর সারফেস এরিয়া বেশি। ওয়েলকাম ব্যাক টু B2S একাডেমি। আমরা ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস এর আজকে এক্সচেঞ্জ অফ গ্যাসেস পোর্শনটা নিয়ে পড়ব। দেখো, ব্রিদিংটা তোমরা এর আগে দুটো ক্লাসে আশা করি সবাই ভিডিও দেখেছো। যারা এই ভিডিওটা দেখছো তারা আশা করি এর আগের দুটো ক্লাসের ভিডিও দেখেছো। যারা দেখোনি, যারা ফার্স্ট টাইম এই ভিডিও থেকেই শুরু করছো এই লেসনটা, প্লিজ তোমরা প্লেলিস্টে গিয়ে আগের দুটো ভিডিও দেখে নেবে। এই রিলেটেড আরো যে কটা আপলোডেড হয়েছে ব্রিদিং এন্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, সেই সমস্ত ভিডিওগুলো দেখে নেবে। কারণ এটা হিউম্যান ফিজিওলজি, এন্ড আমি প্রথমেই বলেছি যে হিউম্যান ফিজিওলজি ইজ অ্যান ইন্টারকানেক্টেড টপিক। ট্রেনের মতো, একটা ট্রেনের যেমন প্রত্যেকটা বগি একটার সাথে আর একটা ইন্টারকানেক্টেড থাকে, তো হিউম্যান ফিজিওলজিও তাই, ঠিক আছে। তো একটা চ্যাপ্টারের মধ্যে প্রত্যেকটা পার্ট কিন্তু গ্র্যাজুয়ালি ট্রানজিশন হয়। তো আমরা ব্রিদিং পোর্শনটা পড়েছি, তো তবুও যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য একটা হালকা রিক্যাপ। ব্রিদিং ইজ আ ফিজিক্যাল প্রসেস অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাস, যেটা কিনা রেসপিরেশনের ফার্স্ট, মানে সেলুলার রেসপিরেশনের একটা ফার্স্ট স্টেপ আমরা ধরতে পারি। দ্যাট ইজ আ ফিজিওকেমিক্যাল প্রসেস। কেন ফিজিওকেমিক্যাল সেটা আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। আর একটা কি না, ব্রিদিং দুটো ফেজে হয়, ইনহেলেশন অ্যান্ড এক্সহেলেশন। তো ইনহেলেশন মানে প্রশ্বাস, এক্সহেলেশন মানে নিঃশ্বাস। একটা নেওয়া, প্রথমেরটা নেওয়া, দ্বিতীয়টা ছাড়া। তো ইনহেলেশন বা প্রশ্বাস একটা অ্যাক্টিভ প্রসেস, কারণ এখানে এনার্জির খরচ হয়, এটিপির কিন্তু প্রভূত পরিমাণে খরচ হয় ইনহেলেশনে। অন দ্য আদার সাইড এক্সহেলেশনে কোনো এটিপি খরচ হয় না। এটারও আমি বুঝিয়েছিলাম। তার কারণ ইনহেলেশনের সময় কি হয়, ডায়াফ্রামের মানে কন্ট্রাকশন হয়, আমাদের এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল যে ইন্টারকস্টাল মাসেলস আছে তাদের কন্ট্রাকশন হয়। এবং তোমরা সবাই পড়ে এসেছো যে muscle contraction is an ATP dependent process বা energy dependent or active process. Exhalation এর সময় কি হয়, যা ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলস সেগুলো কি হয়, রিল্যাক্স করে, ডায়াফ্রাম রিল্যাক্স করে। তো মাসেল রিল্যাক্সেশনে কোনো এনার্জি এক্সপেন্ডিচার হয় না আমাদের হিউম্যান বডিতে। তো ইন দ্যাট সেন্স ইট ইজ অ্যান ইনঅ্যাক্টিভ প্রসেস বা প্যাসিভ প্রসেস। ইনঅ্যাক্টিভ প্রসেস বলবে না, প্যাসিভ প্রসেস বলবে, রাইট? প্যাসিভ প্রসেস বলবে, মিনস এখানে কোনো এনার্জি এক্সপেন্ডিচার হয় না। লাংস এর স্ট্রাকচার বলেছিলাম, লাইক দ্য রাইট লাং ইজ শর্টার অ্যান্ড ব্রডার, দ্য লেফট লাং ইজ লঙ্গার অ্যান্ড থিনার। রাইট লাংয়ে দুটো ফিশার থাকে, একটা হরাইজন্টাল ফিশার, একটা অবলিক ফিশার, which separates the lungs into a superior, median and inferior chambers, whereas the left lung শুধু অবলিক ফিশার দেখতে পাই, যেখানে সুপিরিয়র এন্ড ইনফিরিয়র চেম্বার্স থাকে। লাংসের মধ্যে দুটো লাংস মিলে অ্যাপ্রক্সিমেটলি 300 মিলিয়ন আমাদের অ্যালভিওলাইজ থাকে, যেগুলো আমাদের মানে রেসপিরেটরি সারফেস। যদিও শুধু অ্যালভিওলাই রেসপিরেটরি সারফেস নয়, অ্যালভিওলাই এর সাথে সাথে মানে অ্যালভিওলার এপিথেলিয়াম, তার নিচে থাকে বেসমেন্ট মেমব্রেন বা বেসাল মেমব্রেন, তার নিচে থাকে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। এই তিনটে লেয়ার মিলিয়ে আমাদের তৈরি হয় রেসপিরেটরি সারফেস, হুইচ ইজ লেস দ্যান 1 মিলিমিটার থিক। এগুলো আমরা বলেছিলাম, প্রসেস অফ ইনহেলেশন অ্যান্ড এক্সহেলেশন বলেছিলাম। তো চলো, আমরা যেহেতু এতক্ষণে বুঝে গেছি যে কি করে আমাদের দেহে বাইরে থেকে বাতাস এবং তার সাথে যে ডিজলভড অক্সিজেন আছে সেগুলো প্রবেশ করে
along with other gases and কিভাবে আমাদের শরীর থেকে বায়ু নির্গত হয় যার মধ্যে কিনা কার্বন ডাইঅক্সাইড থাকে। তো চলো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস। তো এক্সচেঞ্জ অফ গ্যাসেস এর জন্য আমরা জেনারেলি ফ্যাক্টরস আগে জানতে হবে যে কি কি ফ্যাক্টরস আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জে হেল্প করে। তো ফ্যাক্টরস অফ এক্সচেঞ্জ অফ গ্যাস যদি আমি বলি তাহলে এখানে প্রথমেই যে জিনিসটা আসবে আমি একটা একটা করে পয়েন্ট ডিসকাস করব, কারণ এই জিনিসগুলো না বুঝলে পরবর্তী যে মেকানিজম গুলো বোঝাবো সেগুলো কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে তোমাদের পক্ষে। এবং তোমরা যারা নিট অ্যাসপিরেন্ট আছো, বোর্ড এক্সামে যারা শুধু অনেকেই আছো যারা বোথ বোর্ডস এন্ড নিটস এর জন্য দেখছো এই ভিডিওগুলো, বা কেউ আছে শুধু নিটস এর জন্য দেখছো, বা কেউ শুধু বোর্ডস এর জন্য দেখছো। ইন রেসপেক্টিভ অফ অল মাই অডিয়েন্স এন্ড অল মাই স্টুডেন্টস যারা তোমরা দেখছো, তাদের একটা কথা বলে রাখি, দিনে দিনে কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাপ্লিকেশন বেসড আসছে, কনসেপচুয়াল বেশি হচ্ছে। সো ইনস্টেড অফ মাগিং আপ থিংস প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তো প্রথমে যেটা আমি বলতে চাই যে কি কি ফ্যাক্টরস আছে। দেখো, ফ্যাক্টরস বলার আগেও আমি জাস্ট দুটো জিনিস তোমাদের ছোট্ট করে বলি যে আমাদের এয়ার, যে দ্য এয়ার উই ব্রিথ ইন, তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে আছে কি নাইট্রোজেন। নাইট্রোজেন, ঠিক আছে। তারপরেই কে আছে, তারপরে আছে অক্সিজেন, তারপরে আরো অনেকে আছে, তারপরে আমরা যেটা পাবো দ্যাট ইজ CO2, ঠিক আছে। আমি চলো এভাবে না লিখে নাইট্রোজেন, অক্সিজেন, CO2 আমি পার্সেন্টেজে যাচ্ছি না, তোমরা ওগুলো জানো। তো আমরা এখানে শুধুমাত্র এই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড নিয়েই কনসার্ন, কারণ এই দুটোই, দেখো বাকি গ্যাসেস যে রেসপিরেশনে কোনো রোল নেই এটা আমি বলতে পারবো না, তার কারণ এগুলো না গবেষণা সাপেক্ষ, এগুলো নিয়ে এখনো রিসার্চ হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে নোবেল গ্যাসেস যেগুলো আছে, আর্গন, ক্রিপ্টন ইত্যাদি যে গ্যাসগুলো আছে, ওয়াটার ভেপারের রোল আমি আগেই বলেছি তোমাদের, ময়েশ্চার মেনটেন করার জন্য, অ্যালভিওলাই ডিসিকেশন যাতে না হয় সেটা মেনটেন করার জন্য, এগুলো তো তোমরা জানো। নাইট্রোজেনের ভূমিকা কি রেসপিরেশনে, এই নিয়ে এখন বিস্তর গবেষণা হচ্ছে। নাইট্রোজেনের পরিমাণ একটু এদিক ওদিক হয়ে গেলে কি হতে পারে সেটারও বিস্তর গবেষণা চলছে। একটা জিনিস বলে দিই যে যদি ধরো নাইট্রোজেন নেই আমাদের অ্যাটমসফিয়ারে, শুধু পিওর অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড আছে, পিওর অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড তো তোমরা জানবি যে আমাদের বডির জন্য নট গুড এট অল, ঠিক আছে। অ্যানিমাল সেলের জন্য কার্বন ডাইঅক্সাইড ইজ আ ওয়েস্ট, এবং কোনো ফিজিওলজিক্যাল ইউটিলিটি নেই বলবো না, আছে, কিন্তু ইন টার্মস অফ রেসপিরেশন, যেহেতু চ্যাপ্টারটা রেসপিরেশন, কোনো ইউটিলিটি নেই। এটা একটা রেসপিরেশনের একটা মানে কি বলবো, এটা একটা রেসিডুয়াল প্রোডাক্ট বা বাই প্রোডাক্ট উইচ শুড বি এলিমিনেটেড। তো কার্বন ডাইঅক্সাইডও বাদ দাও, ধরো নাইট্রোজেন নেই, আমাদের অ্যাটমসফিয়ারে শুধু পিওর অক্সিজেন আছে। মাইন্ড ইউ, পিওর অক্সিজেন ইজ ভেরি ভেরি টক্সিক টু আস। পেল ব্লু কালারের হয় পিওর অক্সিজেন, এবং এই পিওর অক্সিজেনও কিন্তু আমাদের জন্য বিষাক্ত আফটার আ সার্টেন লিমিট। তো সেইটাকে, পিওর অক্সিজেনটাকে কিছুটা বাফার করার জন্য আমাদের বডিতে নাইট্রোজেনের দরকার, গ্যাসিয়াস নাইট্রোজেনের দরকার। এছাড়াও প্রচুর রিসার্চ হচ্ছে নিয়ে, তো আমি আসবো না সেসব নিয়ে। তো আমরা কনসার্ন মেইনলি এক্সচেঞ্জ অফ গ্যাসেসে, দ্যাট ইজ এক্সচেঞ্জ অফ অক্সিজেন অ্যান্ড এক্সচেঞ্জ অফ কার্বন ডাইঅক্সাইড। কার্বন মনোক্সাইডও আছে, কারণ আমরা যে পলিউটেড এনভায়রনমেন্টে থাকি সেখানে কিন্তু কার্বন মনোক্সাইডেরও ব্যাপার আছে, সিওরও ব্যাপার আছে, কিন্তু এইটা নিয়ে আমরা পরে আসবো, একদম চ্যাপ্টারের এন্ডে আসবো। কারণ এক্সচেঞ্জ অফ গ্যাসটাও আমি দুটো পার্টে লেসেরটা ডিজাইন করেছি তোমাদের জন্য। আজকে একটা পোর্শন হবে, নেক্সট ক্লাসে তোমরা আর একটা পোর্শনে এই কার্বন মনোক্সাইডের ব্যাপারগুলো পড়বে, যেখানে আমরা ভেরিয়াস ডিজিজেস অ্যান্ড কন্ডিশনস অ্যাসোসিয়েটেড উইথ রেসপিরেটরি সিস্টেম পড়বো, সেখানে তোমরা সেটা ডিটেলসে দেখবে। আপাতত উই আর কনসার্ন উইথ দ্য এক্সচেঞ্জ অফ অনলি অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। তো চলো কি কি ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে এক্সচেঞ্জ অফ কার্বন ডাইঅক্সাইড এন্ড অক্সিজেন। দেখো তোমাদের আগের ক্লাসে আমি বলেছিলাম যে রেসপিরেটরি রেট যেটা বা ব্রিদিং রেট যেটা, সেটা ডিপেন্ড করে CO2 কনসেন্ট্রেশনের জন্য, কারণ আমাদের বডিতে O2 এলিমিনেট করতে হয়, CO2 এলিমিনেট করতে হয়, এবং CO2 এলিমিনেট না করলে বডিতে O2 প্রবেশ করতে পারবে না। কেন পারবে না সেটা আজকে আমরা পড়বো।
তো ডিটারমাইনিং ফ্যাক্টরকে CO2। তো এখানে যেহেতু O2রও এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে, দুটো ফেজে এক্সচেঞ্জ হচ্ছে, সেটা আমি আসবো। তাই আমরা এখানে ফার্স্ট যে ফ্যাক্টরটা নিয়ে আলোচনা করতে চলেছি, দ্যাট ইজ দ্য পার্শিয়াল প্রেশারস অফ O2 and CO2। ঠিক আছে, পার্শিয়াল প্রেশারস অফ O2 and CO2। তো পার্শিয়াল প্রেশার জিনিসটা কি তোমরা কেমিস্ট্রিতে নিশ্চয়ই পড়েছো বা পড়বে। আমি জাস্ট ইন ব্রিফ বলে দিই। ধরো এয়ারটা এরকম চেম্বার আছে, ঠিক আছে, এই চেম্বারের ভেতরে কি আছে? চেম্বারের ভেতরে আছে এয়ার। তো এয়ারের অনেকগুলো কনস্টিটিউয়েন্ট গ্যাসেস আছে, তাই তো। আমি নাইট্রোজেন অক্সিজেন ওভাবে লিখছি না, আচ্ছা চলো ওভাবে লিখি। O2 CO2, ঠিক আছে, আর্গন, এরকম ডট 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 আরো আছে, ঠিক আছে, H2O আছে, ওয়াটার ভেপার আরো আছে। তো এই টোটাল এয়ারটা এই যে সারফেসটা আছে কন্টেনারে, এই সারফেসের পার ইউনিট এরিয়া যতটা ফোর্স এক্সার্ট করছে, ঠিক আছে, এই যে টোটাল যে এয়ারটা আছে, এই টোটাল এয়ারটা এই কন্টেনারের ওয়ালের পার ইউনিট এরিয়া সারফেসে যতটা ফোর্স এক্সার্ট করছে, তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা বলতে পারি টোটাল এয়ার প্রেশার। কারণ আগেই বলেছি যে প্রেশার ইজ ফোর্স অ্যাপ্লাইড পার ইউনিট এরিয়া অফ আ সারফেস। কিন্তু ধরো শুধু অক্সিজেন বা শুধু কার্বন ডাইঅক্সাইড, এই একটা ইন্ডিভিজুয়াল কনস্টিটিউয়েন্ট গ্যাসেস, এরা ইন্ডিভিজুয়ালি এই যে কন্টেনারের দেওয়ালের পার ইউনিট এরিয়া সারফেসে যতটা প্রেসার এক্সার্ট করছে, তাকে আমরা বলবো পার্শিয়াল প্রেসার। ঠিক আছে, এবং এই প্রত্যেকটা ভ্যালু ফর এভরি গ্যাসেস উইল বি ডিফারেন্ট। যেমন পার্শিয়াল প্রেসার অফ O2 কে আমরা লিখবো PO2, পার্শিয়াল প্রেসার অফ CO2 কে বলবো PCO2। ঠিক আছে, একে বলবো পার্শিয়াল প্রেসার। তো আমাদের এক্সচেঞ্জ অফ গ্যাস কিন্তু টোটাল এয়ার প্রেসারের উপর ডিপেন্ড করে না, রাদার পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইডের উপর ডিপেন্ড করে। তো এটা গেল পার্শিয়াল প্রেসারের গল্প। ঠিক আছে, এই পার্শিয়াল প্রেসার অফ O2 CO2 অনেকগুলো ভ্যালু আছে, সেই ভ্যালুগুলোতে আমি যাব না, তার কারণ কোনো কনসেপ্টের জন্য জাস্ট দরকার, ভ্যালু মুখস্থ করার কোনো দরকার নেই। মুখস্থ করতে পারলে ভালো, যে কোনো বইতে ভ্যালুগুলো দেওয়া আছে, ঠিক আছে, মুখস্থ করতে পারলে ভালো, না পারলেও কোনো ক্ষতি নেই, জাস্ট বোঝো কোথায় বেশি থাকে কোথায় কম থাকে, সেটাতে আসবো। নেক্সট হচ্ছে solubility of O2 and CO2। ঠিক আছে, সলিউবিলিটি কেন? কারণ দেখো ভাই, আমাদের ব্লাডের মধ্যে দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে সেলুলার পার্ট। ঠিক আছে, যেটার মধ্যে সেলুলার পার্টে আছে আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট। আর প্লাজমার মধ্যে মেনলি কি থাকে? ওয়াটার থাকে, 90% ওয়াটার থাকে। ঠিক আছে, আর ব্লাডের মধ্যেও 55% প্লাজমা, 45% কর্পাসেন্স। তো প্লাজমার মধ্যে 90% জল। তো জলে বা ওয়াটারের মধ্যে এই দুটো গ্যাসের সলিউবিলিটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। মনে রাখবে, ইন ব্লাড প্লাজমা solubility of CO2 কতটা বড়? 20 times greater than solubility of O2। এটা মনে রাখবে, ঠিক আছে। প্লাজমাতে কিন্তু আমাদের ব্লাড প্লাজমার ভেতরে solubility of CO2 is 20 times greater than solubility of O2। ঠিক আছে,
আচ্ছা, আর একটা কি ফ্যাক্টর, এখানে কেন লিখছি, ওকে আমি এটা ইরেজ করে দিই কারণ অনেক কিছুই লেখার আছে। দেখো নেক্সট কি, অ্যাফিনিটি টুয়ার্ডস, affinity towards respiratory pigment, affinity towards respiratory pigment। আমাদের বডিতে রেসপিরেটরি পিগমেন্ট কে ভাই? হিমোগ্লোবিন, এইচপি, ঠিক আছে। স্পেলিং কি? এই হিমোগ্লোবিন, ওকে, HAEMOGLOBIN, হিমোগ্লোবিন, এই হচ্ছে আমাদের রেসপিরেটরি পিগমেন্ট। মনে রাখবে যে আমাদের হিমোগ্লোবিন কিন্তু এখন যেহেতু বসন্ত এসে গেছে তো রিলেভেন্ট এক্সাম্পল দিয়েই বলি তোমাদের, মনে রাখবে এই হিমোগ্লোবিন হচ্ছে এই তোমাদের এই জেন জি এর ছেলেপুলের মতো, ঠিক আছে। বেশি দিন কোনো কিছু বা কাউকে ভালো লাগে না, বেশিক্ষণও কোনো কিছু কাউকে ভালো লাগে না। তাই আজকালকার দিনে দেখবে তোমরা, শুধু তোমাদের কেন, আমিও সিনেমার থেকে ওয়েব সিরিজ বেশি প্রেফার করি। তার কারণ আমাদের অ্যাটেনশন স্প্যান কমে গেছে, মনোযোগ করার ক্যাপাসিটি কমে গেছে, বেশিক্ষণ ভালো লাগে ওই প্যান প্যান করে সিনেমা চলছে, হাসছে কাঁদছে পালাচ্ছে মারছে না। ওয়েব সিরিজ 20 মিনিটের এপিসোড, সুন্দর দেখো, নিজের সময় মতো দেখো, এন্টারটেইনিং, ঠিক আছে, রিপিটেশন অফ স্টোরি বা ইনসিডেন্টস নেই। তো হিমোগ্লোবিনও আমাদের মতো সদা চঞ্চল এবং ভীষণ অস্থির মতি। যাই হোক, হিমোগ্লোবিন অনেকের সাথে চক্কর চালায়, ঠিক আছে। এই হিমোগ্লোবিনের অ্যাফিনিটি মনে রাখবে, হিমোগ্লোবিনের অ্যাফিনিটি সব থেকে কম, সব থেকে কম হচ্ছে অক্সিজেনের সাথে। হিমোগ্লোবিন অক্সিজেনকে মানে লাস্ট চয়েস, মানে আর কারোর সাথে যদি ঘোরা বেড়ানোর না থাকে, ভাই আছিস বাড়িতে, চল যাবো, ঠিক আছে। তার থেকে একটু বেশি অ্যাফিনিটি কার সাথে বাবা? CO2। আর সব থেকে বেশি অ্যাফিনিটি কার প্রতি? কার্বন মনোক্সাইড, ঠিক আছে, কার্বন মনোক্সাইড। এইচবির অ্যাফিনিটি, অ্যাফিনিটি বোঝানোর জন্য আমি হার্ট চিহ্ন এঁকে দিলাম, ঠিক আছে। অ্যাফিনিটি কতটা অ্যাফিনিটি না, কার্বন মনোক্সাইডের সাথে হিমোগ্লোবিনের যা সম্পর্ক সেটা অক্সিজেনের তুলনায় কতটা বেশি জানো? 200 to 300 টাইমস বেশি। হিমোগ্লোবিন কার্বন মনোক্সাইডকে অক্সিজেনের তুলনায় 200 to 300 টাইমস বেশি ভালোবাসে, মানে বেশি বাইন্ড করে, ঠিক আছে। তো অ্যাফিনিটির দিক থেকে যদি দেখতে পাও, হিমোগ্লোবিনের অ্যাফিনিটি কার্বন ডাই অক্সাইডের প্রতি বেশি রাদার দেন অক্সিজেন। তো হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে তখনই বাইন্ড করবে যখন অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি। এবার অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি মানে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার বেশি। কনসেন্ট্রেশনের সাথে পার্শিয়াল প্রেসারের কি সম্পর্ক, চলো হালকা করে আমরা একটু আবার ফিজিক্স পড়ি। সেই চেম্বার, এখানে ধরো একটা আননোন গ্যাস আছে, তার দুটো কনস্টিটিউয়েন্ট এ আর বি। এবার ধরো এইখানে আমি এ 5টা আছে, 1 2 3 4 5, 5টা এ আছে, আর বি আছে 7টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা বি আছে আর 5টা এ আছে, ঠিক আছে। এই গ্যাসটা ধরো এবি গ্যাস, কন্টেনারের মধ্যে আছে। তাহলে এখানে দেখো কনসেন্ট্রেশন কার বেশি? কনসেন্ট্রেশন কার বেশি না, বি এর কনসেন্ট্রেশন এর তুলনায় বেশি। তাহলে পার ইউনিট টাইম ধরো 1 ঘন্টার স্প্যানে এই যে দেওয়ালটা আছে, এই
সব দিকেই যে এই যে সারফেসটা আছে কন্টেনারে, এই সারফেসটাকে পার ইউনিট টাইম, ধর 1 ঘন্টা সময়, বি বেশি ধাক্কা মারবে না এ বেশি ধাক্কা মারবে? অবভিয়াসলি বি বেশি ধাক্কা মারবে। কেন? কারণ বি সংখ্যায় বেশি। প্রত্যেকে যদি প্রতি 1 ঘন্টায় একবার করেও ধাক্কা মারে, তাহলে বি কতবার ধাক্কা মারবে? না 7বার ধাক্কা মারবে। এ কতবার ধাক্কা মারবে? না 5বার ধাক্কা মারবে। কি বললাম? 1 ঘন্টায় যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মলিকিউল একটা করেই ধাক্কা মারে প্রতি 1 ঘন্টা, তাহলে বি টোটাল কটা ধাক্কা মারবে? 7টা। এ টোটাল কত ধাক্কা মারবে? 5টা, কারণ এখানে 7 জন, এখানে 5 জন। তাহলে ফোর্স কে বেশি এক্সার্ট করবে? বি। ঠিক আছে, এফ বি, এফ এ will be greater than এফ এ, তাই তো? তাহলে ফোর্স বি বেশি এক্সার্ট করবে, কারণ প্রত্যেকটা কলিশন সামেশন এফেক্ট দেবে, তাই তো? এই 1 2 3 4 করে, ধরো 1 নিউটন করে যদি ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে টোটাল 7 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে 1 ঘন্টায় বি, আর টোটাল 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে 1 ঘন্টায় এ। ঠিক আছে, কিন্তু দেখো এই কন্টেনারের সারফেস এরিয়াটা তো ফিক্সড, তাই না? সারফেস এরিয়াটা তো ফিক্সড। সারফেস এরিয়াটা ধরো সে সে লাইক 2 মিটার স্কোয়ার সারফেস এরিয়া। ঠিক আছে, তাহলে এফ বি কত হবে ভাই? প্রেসার। তাহলে তাহলে পার্শিয়াল প্রেসার অফ বি কত হবে? তাহলে সরি 7/2। ঠিক আছে, ইউনিট আর লিখছি না, প্রেসারের ইউনিট তোমরা আশা করি জানো সবাই। ঠিক আছে, প্যাসকাল। চলো লিখিয়ে দিই, 3.5 প্যাসকাল হবে। ঠিক আছে, আর এই প্রেসার অফ এ হচ্ছে 5/2, মানে 2.5 2.5 প্যাসকাল। তাহলে কার পার্শিয়াল প্রেসার বেশি হলো? বি এর। তাহলে পি বি গ্রেটার দেন পি এ, কারণ 3.5 আড়াইয়ের থেকে বেশি, তাই তো? 3.5 আড়াইয়ের থেকে বেশি। তাহলে দেখো কনসেন্ট্রেশন, যে কনস্টিটিউয়েন্টের কনসেন্ট্রেশন একটা গ্যাসের মধ্যে যত বেশি হবে, তার পার্শিয়াল প্রেসারও বেশি হবে, তাই তো? তাহলে কনসেন্ট্রেশন যার যত বেশি, তার পার্শিয়াল প্রেসারও তত বেশি। তাহলে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে সেখানেই বাইন্ড করবে বা তখনই বাইন্ড করবে যেখানে কনসেন্ট্রেশন অফ অক্সিজেন উইল বি গ্রেটার দ্যান দ্য কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড, মানে সেখানে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন উইল বি গ্রেটার দ্যান দ্য পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। তবেই হিমোগ্লোবিন সেইখানে অক্সিজেনের সাথে বাইন্ড করবে। স্লাইটেস্ট যদি ডিভিয়েশন হয়ে যায়, মানে একটুর জন্য যদি ধরো পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বা কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের থেকে যদি একটুও বেশি হয়ে যায়, ঠিক আছে, তাহলেও কিন্তু সাথে সাথে এই অক্সিজেনের হাত ছেড়ে হিমোগ্লোবিন কার্বন ডাইঅক্সাইডের হাত ধরে নেবে। তার কারণ কি? অ্যাফিনিটি বেশি। তো আশা করি বোঝা গেছে যে অ্যাফিনিটি টুয়ার্ডস রেসপিরেটরি পিগমেন্টের কি এখানে গল্প। প্রত্যেকটা টার্ম আমি কোরিলেট করব, এক্ষুনি করব। আচ্ছা, আর কি আছে ভাই? থিকনেস অফ রেসপিরেটরি সারফেস। थिकनेस ऑफ रेस्पिरेटरी সারফেস। ঠিক আছে, থিকনেস অফ রেসপিরেটরি সারফেসের সাথে কি সম্পর্ক? দেখো, এটা ইজি এক্সাম্পলে দেখো, ধরো একটা স্পঞ্জ। স্পঞ্জটা একটা দুটো স্পঞ্জ আছে তোমার কাছে, একটা স্পঞ্জ এরকম মোটা আর একটা স্পঞ্জ এইরকম পাতলা। ঠিক আছে, এই স্পঞ্জের নিচে ধরো জল আছে। ঠিক আছে, মানে একটা কন্টেনার ধরো, সেই কন্টেনারের এরকম উপরে এরকম তুমি একটা স্পঞ্জের লেয়ার আটকে দিয়েছো, নিচে জল আছে। আর এখানেও ধরো সেম টাইপের একটা পাত্র আছে, ঠিক আছে, যার উপরে পাতলা একটা স্পঞ্জের লেয়ার আর তার নিচে জল আছে। এবার বাইরে থেকে ধরো কোনো গ্যাস আসছে, ধরো CO2। ঠিক আছে, গ্যাস আসছে, এখানেও ধরো CO2 আছে, থাকলো।
এইখানে যেহেতু মোটা লেয়ার অফ স্পঞ্জ, CO2টাকে এখানে অনেকটা ক্রস করে আসতে হচ্ছে, অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়ে তবে এই জলের মধ্যে নামতে হচ্ছে। এবার অনেক ক্ষেত্রেই কি হচ্ছে, যতটা CO2 আসছে, যেহেতু এই জায়গাটা অনেকটা চওড়া, মেজরিটি অফ দ্য CO2 এই সারফেসেই অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, আর ক্রস করতে পারছে না। খুব অল্প পরিমাণ CO2 এই জলটার সাথে মিশছে। এখানে যেহেতু এই লেয়ারটা ভীষণ ভীষণ পাতলা, সেখানে অনেক বেশি পরিমাণ CO2, এর তুলনায় অনেক বেশি পরিমাণ CO2 এই জলে মিশতে পারছে। তাহলে আমাদের রেসপিরেটরি সারফেস যত পাতলা হবে, ঠিক আছে, তত বেটার এই গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে। তোমাদের বলেইছিলাম যে আমাদের রেসপিরেটরি সারফেস কিন্তু লেস দ্যান 1 মিলিমিটার থিক, মানে অ্যালভিওলার এপিথেলিয়াম প্লাস ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, আর এদের মাঝখানে প্লাস বেসমেন্ট মেমব্রেন, তিনজনের টোটাল তিনজনের টোটাল যা থিকনেস, সেটা লেস দেন 1 মিলিমিটার। তাহলে বুঝতে পারছো কতটা পাতলা, তাই এত এফিশিয়েন্ট এক্সচেঞ্জ অফ গ্যাস হতে পারে, হওয়া সম্ভব আমাদের মানব দেহে। আর কি পড়ে রইল, লাস্ট একটা ফ্যাক্টর আছে, এই 5টা ফ্যাক্টর, পেন্টাগন অফ গ্যাসিয়াস এক্সচেঞ্জ, 5টা ফ্যাক্টর। আচ্ছা, লাস্ট ফ্যাক্টরটা কি, টোটাল এরিয়া অফ রেসপিরেটরি সারফেস, টোটাল এরিয়া অফ রেসপিরেটরি সারফেস। দেখো আমি দুটো সারফেস আঁকছি, একটা এইরকম, ঠিক আছে, ধর দুটো রুমাল, এরকম একটা রুমাল আর এরকম একটা রুমাল। তাহলে বলতো এদের মধ্যে কার সারফেস এরিয়া বেশি? অবভিয়াসলি এই রুমালটার সারফেস এরিয়া বেশি, এই রুমালটার সারফেস এরিয়া কম। তাহলে যদি মেঝেতে 1 গ্লাস জল তুমি ফেলে দাও বা ধরো অ্যাক্সিডেন্টালি তোমার হাত থেকে বা কারোর হাত থেকে পড়ে গেছে, তাহলে তুমি তাড়াতাড়ি জলটাকে মোছার জন্য, মেঝেটাকে ড্রাই করার জন্য কোন রুমালটা নেবে? অবভিয়াসলি তুমি এই রুমালটা নেবে, এটাকে নেবে না। তার কারণ কি, এর সারফেস এরিয়া বেশি, এর সারফেস এরিয়া কম। তাহলে এর সারফেস এরিয়া বেশি মানে এ অল্প টাইমে অনেক বেশি পরিমাণ জল শুষে নিতে পারবে, ঠিক আছে, অনেকটা বেশি জল শুষে নিতে পারবে। কিন্তু এর সারফেস এরিয়া যেহেতু কম, এই ভদ্রলোকের যেহেতু সারফেস এরিয়া কম, একে দিয়ে মুছতে গেলে তোমার অনেক সময় লাগবে। কারণ কি, পার ইউনিট টাইম অনেক কম পরিমাণ জল অ্যাবজর্ব করতে পারবে। তাহলে এখানে জলটাকে তুমি রিপ্লেস করে দাও এয়ার দিয়ে, তাহলে যত বেশি পরিমাণ সারফেস এরিয়া থাকবে তত বেশি এয়ার, মানে তত বেশি পরিমাণ গ্যাস এক্সচেঞ্জ হবে। কারণ কি, এই গ্রেটার সারফেস এরিয়া ফর গ্যাসিয়াস এক্সচেঞ্জ প্রোভাইড করছে, একটা বড় সারফেস প্রোভাইড করছে গ্যাসিয়াস এক্সচেঞ্জের জন্য, এই অতটা বড় সারফেস প্রোভাইড করছে না। তাহলে সারফেস এরিয়া বাড়াতে হবে। এবার ভাই সারফেস এরিয়া কিভাবে বাড়াবে তুমি? আমাদের লাংসের মধ্যে রেসপিরেটরি সারফেসটা কি, অ্যালভিওলাই আর ব্লাড ক্যাপিলারি আর বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেন তো অ্যালভিওলের সাথেই থাকে। লার্জার দ্য নাম্বার অফ অ্যালভিওলাই, দ্য গ্রেটার দ্য নাম্বার অফ ব্লাড ক্যাপিলারিজ অ্যান্ড দ্য লার্জার ইজ দ্য নেটওয়ার্ক অফ বেসমেন্ট মেমব্রেন। তাহলে দিনের শেষে ডিপেন্ড করছে অ্যালভিওলাইয়ের উপর, এটা কি করে বাড়াবে, টোটাল এরিয়া অফ রেসপিরেটরি সারফেস কি করে বাড়াবে ভাই, মানে নেচার তুমি তো বাড়াতে পারবে না, তোমার শরীরে ফিক্সড আছে।
নেচার কি করেছে, কি করে বাড়িয়েছে, বাই ইনকর্পোরেটিং large number of alveoli। কত আছে, ইচ লাঙে আছে কত 150 মিলিয়ন, ইচ লাঙে আছে, তাহলে দুটো লাং মেলালে কত হবে ইন্টু 2, মানে 300 মিলিয়ন অ্যাপ্রক্স। ঠিক আছে, ভেরি কারেক্ট, 300 মিলিয়ন অ্যাপ্রক্স। এরা একটা হিউজ রেসপিরেটরি সারফেস ক্রিয়েট করে, ইনক্রিজিং দ্য টোটাল এরিয়া অফ রেসপিরেটরি সারফেস, যার ফলে কি হয় গ্যাসিয়াস এক্সচেঞ্জ মারাত্মকভাবে ফ্যাসিলিটেটেড হয় আমাদের মানব দেহে। এই রেসপিরেটরি সারফেসের ক্ষতি হলে বা কমে গেলে কি হতে পারে সেটা আমি আজকেই বলবো, কিন্তু এখন নয়। এখন আমরা পয়েন্ট নাম্বার 1, 2, 3 and 4 এইটা নিয়ে আলোচনা করব। 4টা নিয়েও আলোচনা করার কিছু নেই এই মুহূর্তে, কারণ 4টা আমি আগের ক্লাসে কিছুটা বলেছিলাম, এখনো বলে দিলাম। এর বেশি কিছু আলোচনা করার এক্স্যাক্টলি নেই, তাও কিছুটা আসবে। মেইনলি আমরা এখন আলোচনা করব পয়েন্ট 1, 2 and 3 নিয়ে, এবং কিছুটা 4 নিয়ে। ঠিক আছে, 1, 2, 3, 4, 5টা আমরা পরে ফর লেটার ডিসকাশন আমরা তুলে রাখলাম।